লতা দেবী এবং অধীর বাবু নিরামিষ ভোজী। তাদের বাড়িতে কখনোই মাছ, মাংস, ডিম এসব খাওয়া হয় না। তাদের একমাত্র মেয়ে রজনী বাবা মায়ের এই খাবার অভ্যাস আয়ত্তে করেছে। অধীর বাবু যখন চাকরি সূত্রে কলকাতায় আসেন তখন থেকেই তাদের একটু অসুবিধা শুরু হয়, কারণ আশপাশে সবাই মাছ, মাংস, ডিম ইত্যাদি খায়, যা তাদের একেবারেই ভালো লাগে না। মনে হয় আজও পাশের বাড়ির রিনা দিদের মাছ রান্না হচ্ছে। কি করে যে এরা প্রত্যেকদিন নিরীহ মাছগুলোকে খাচ্ছে কে জানে। এদের প্রাণে কি একটুও মায়া নেই? তাছাড়া রোজ রোজ এসব খেতে ভালো লাগে? মা, মায়া দয়া তো দূরের কথা, আমার তো গন্ধটাই কেমন লাগে। এত পচা গন্ধ, শুকলেই যেন বমি উঠে আসে। তাড়াতাড়ি দরজাগুলো বন্ধ করো তো, না হলে আমি সত্যি সত্যি বমি করে ফেলবো। তুই ঠিকই বলেছিস, এই গন্ধ একেবারে সহ্য করা যাচ্ছে না। তোর বাবাকে কবে থেকে বলছি বাড়িটা পাল্টাও, এই জায়গাতে বসবাস করা আজ যাচ্ছে না, কিন্তু তোর বাবা আমার কথা শুনলে তবে তো। এমন সময় অধীর বাবু আসেন আর বলেন, কি ব্যাপার, তোমরা সবাই আমাকে নিয়ে কিছু বলছো নাকি? হ্যাঁ বাবা, মা তোমার উপরে ভীষণ রেগে আছে। তুমি ঘর বদলাচ্ছ না কেন বলো তো? এখানে থাকতে না আর ভালো লাগছে না। আরে বাবা, বদলাবো, আগে তোর বিয়ে দিয়ে দি, তারপর পুরোপুরি কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে ঘর করে থাকবো। সে তো তাহলে অনেক বাকি, কারণ তোমরা পাত্র খুঁজবে, বিয়ে দেবে, সেই সব গল্প হতে আরো 5 বছর লাগবে। দূর, 5 বছর না, আর কয়েক মাসের মধ্যেই মিটিয়ে দেবো। তুমি এমন করে বলছো যেন পাত্র তোমার খোঁজা হয়ে গেছে। আরে বাবা, একটা ভালো পাত্র খুঁজতেই তো 1-1.5 বছর সময় লেগে যায়। ওসব চিন্তা তোমাদের করতে হবে না, পাত্র আমি খুঁজে ফেলেছি। আমার অফিসের কলিগ রমেশ বাবু, তার ছেলে দেবু, একেবারে 1 নম্বর ছেলে। মেয়েটা যদি ভাগ্য ভালো থাকে তাহলে ওখানেই কথা ফাইনাল করব। বলো কি? তা পাত্ররা কি নিরামিষ খায়, নাকি ওরা এদের মতো মাছ মাংস এসব নিয়ে পড়ে থাকে? অত ভাবতে হলে তোমাকে আর মেয়ের বিয়ে দিতে হবে না। আরে বাবা, কি কি খায় না খায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন সব বাড়িতেই মাছ খায়, তা বলে কি মেয়ের কোথাও বিয়ে দেবে না? মেয়ে কি বাড়িতেই বসে থাকবে? কিন্তু শোনো, আমি তোমায় আগেই বলে দিচ্ছি, আগে ভালো করে খোঁজ নিয়ে দেখো যে পাত্ররা মাছ খায় কিনা। এতে অত ঝামেলার কি আছে? তোমার এসব বেকার কথার জন্য আজ পর্যন্ত মেয়েটা ঠিকভাবে বিয়ে হচ্ছে না, কারণ ভালো ভালো সব যোগাযোগ কেটেও যাচ্ছে। আমি আর এবারে তোমার একটা কথাও শুনতে রাজি না। মানছি আমরা নিরামিষ ভোজি, কিন্তু তা বলে এইসব ভাবনা চিন্তা মাথায় রেখে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। ও শ্বশুর বাড়ি যাবে, তারপর ও নিজের মতো করে ব্যাপারটাকে দেখবে। তোমাকে ওসব বিষয়ে এত মাথা ঘামাতে হবে না। অধীর বাবুর কড়া আদেশ, তিনি এবার কাউকে কোনো ব্যাপারে থাকতে দেবেন না। পাত্রপক্ষ আসে এবং রজনীকে দেখে পছন্দ করে। এদেরও পাত্র এবং তার পরিবারকে বেশ ভালোই পছন্দ হয়। বিয়ে করে রজনী শ্বশুর বাড়িতে চলে যায় এবং নতুন বাড়িতে তার খুব আদর আপ্যায়ন হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রজনী তৈরি হয় এবং রান্নাঘরে রান্না করতে যায়। রান্নাঘরে ঢোকা মাত্রই তার নাকে মাছের গন্ধ আসে এবং সঙ্গে সঙ্গে সে শাড়ির আঁচল দিয়ে নাক ঢেকে নেয়। ইস, এ বাবা, এখানে তো কত মাছ! এই মাছগুলো কি হবে? আমার তো বমি পাচ্ছে, গন্ধে আমার দম বেরিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় রজনীর শাশুড়ি মিতা দেবী এবং তার বড় যা পায়েল সেখানে আসে। আরে বৌমা, তুমি এসে গেছো? দেখো, সকাল সকাল তোমার শ্বশুর মশাই কত মাছ কিনে এনেছে। ওনার ইচ্ছে নতুন বৌমাকে দিয়ে সব রকমের মাছ রান্না করে খাবে। তোমার শ্বশুর আবার এইসব মাছ খুব পছন্দ করে। আজকে তুমি এই 4-5 রকমের মাছ আর সাদা ভাত রান্না করো, বাকি সবজি ডাল এগুলো বড় বৌমা করবে। মাছ রান্নার কথা শুনে রজনীর চক্ষু চড়ক গাছ হয় এবং সে বলে, মাছ? আমি মানে এইগুলো তো খুবই গন্ধ। গন্ধ মানে? তুমি কি আগে কখনো মাছ দেখোনি নাকি খাওনি? না মানে আসলে মা, মনে হচ্ছে আপনার ছোট বৌমা মাছ রান্না করতে পারে না, একেবারে নতুন রাঁধুনি। মনে হচ্ছে আপনাকেই রান্না বান্না শিখিয়ে নিতে হবে। আমি কিন্তু সব রান্না শিখেই এসেছিলাম, কি বলুন? না না, আমিও রান্না বান্না সব পারি, আমাকে রান্না শেখাতে হবে না। বাড়িতে বেশিরভাগ সময় তো আমি নিজেই রান্না করতাম। আচ্ছা, তুমি নিজে হাতে রান্না করতে? তা তুমি যখন নিজে রান্না করতে, তাহলে এখন রান্না করতে গিয়ে তো চিন্তা ভাবনা করছো কেন বলো তো? এরই মধ্যে রান্না ভুলে গেলে নাকি গো? পায়েলের খোঁচা শুনে রজনীর একটু খারাপ লাগে এবং সে বলে, আমি রান্না করতে ভুলে যাইনি দিদি, নতুন রান্নাঘর, তাই আমার একটু অস্বস্তি লাগছিল। কোথায় কি আছে ঠিক মতো বুঝতে পারছিলাম না, তবে এখন মনে হয় সবকিছুই পেরে যাব। মা, আপনি আমাকে একটু সময় দিন, আমি রান্না করে নিচ্ছি।
শাশুড়ি এবং বড়জা চলে যাবার পর রজনী মাছের ঝোল রান্না করে। গন্ধে তার বমি উঠে আসছিল, কিন্তু সে কোনো রকমে নাকে হাত চাপা দিয়ে রান্না বান্না শেষ করে এবং সবার জন্য খাবার নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। মাছের ঝোল খেয়ে সবাই খুবই প্রশংসা করে। মিতা দেবী রজনীকে বলে, বাহ বৌমা, তোমার হাতের মাছের তরকারি একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে। তুমি যে এত সুন্দর রান্না করতে পারো তা কিন্তু আমি আগে ভাবিনি। দারুণ রান্না হয়েছে। বড় বৌমা, এবার থেকে মাছ এলে না ছোট বৌমাকে দিয়ে দেবে। ছোট বৌমার হাতের মাছের তরকারি আমার মুখে লেগে রয়েছে একেবারে। ঠিক আছে মা, এবার থেকে মাছ রান্নার দায়িত্ব সম্পূর্ণ রজনীর। রজনী, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিন মাছ রান্না হয়, তাও আবার একটা নয়, 5টা একসঙ্গে। মানে 4-5 রকমের আইটেম তোমাকে রান্না করতে হবে। আর বাবা ছোট মাছ খেতে খুবই ভালোবাসেন। তোমার ভাসু, ছোট দেওর, ওরা আবার নদীর মাছ খায়। মা আর তোমার স্বামী এরা আবার পুকুরের টাটকা মাছ খায়। আমি তো সব রকমই খাই। তুমি যেমন রান্না করবে আমি খেয়ে নেব, আমার কোনো সমস্যা নেই। মানে প্রত্যেক দিন মাছ? কিন্তু প্রত্যেক দিন মাছ কে খায়? রোজ রোজ তো এসব খাওয়া ঠিক না। সপ্তাহে 1-2 বার কোনো রকমে। সপ্তাহে 1-8 বার? তুমি জানো আমাদের বাড়িতে 2 বেলা মাছ ছাড়া কেউ ভাত খায় না। এখন যা মাছ রান্না করেছিলে সব তো শেষ হয়ে গেছে, এখন আবার রাত্রে বেলার জন্য রান্না করতে হবে। রাতেও মাছ? কিন্তু রাতে তো হালকা খাবার খেতে হয়। বৌমা, রাতে না হয় একটু কম মশলা দিয়ে মাছটা রান্না করো, ওতেই হবে। তবে মাছ ছাড়া কেউ ভাত খাবে না, এটা শুনে রাখো। আমাদের বাড়িতে 365 দিনের মাছ রান্না হয়, তাই মাছ সম্পর্কে কোনো রকমের কথা চলবে না। শ্বশুরবাড়ির লোকজনদের মাছ নিয়ে এত বেশি পাগলামো রজনীর একেবারে ভালো লাগে না। মাছের কথা উঠলেই তার গা গুলিয়ে উঠত এবং মাছের গন্ধে তার বমি পেত। সে এ নিয়ে কয়েকবার তার স্বামীর কাছে যায় এবং তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। শুনছো, তোমরা কি করে সব মাছ টাছ খাও বলো তো? আমার তো একেবারে ভালো লাগে না। আমার তো মাছের গন্ধ দিয়ে কেমন একটা অস্বস্তি হয়। মাঝে মাঝে তো তোমরা সবাই নিরামিষ খেতে পারো। আরে বাবা, তুমি তো নিজের মতো করে নিরামিষ রান্না করো, তাহলে তোমার সমস্যাটা কোথায়? কে মাছ খাবে আর কে মাছ খাবে না সেটা নিয়ে তো আমি তোমাকে বলতে পারি না। সব থেকে বড় কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে মাছ খেয়ে অভ্যস্ত, আর মাছ ছাড়া আমাদের চলে না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আচ্ছা বলো, তুমি কি খেতে চাইছো? তোমার জন্য কি বার্গার আনবো, আর ফেভারিট? হ্যাঁ ঠিক আছে, আজকে বরং বার্গার খাবো। আর শোনো, আগের বারে সসটা কম দিয়েছিল, এবার একটু বেশি করে সস নেবে কেমন? দেবু রজনীকে বার্গার কিনে এনে দেয়। রজনী বার্গার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই সবাই যেখানে মাছ ভাত খেত সেখানে রজনী হয় সবজি ভাত আর না হয় বাইরে থেকে আনা খাবার খেত। শ্বশুর বাড়িতে 2 মাস কাটানোর পর রজনীর শরীর ধীরে ধীরে ভাঙতে শুরু করে। একদিন সে তার বড় জাকে বলে, দিদি শোনো না, আজকে তুমি মাছটা রান্না করো না গো। আসলে আজকে না রান্না করতে আমার একদম ভালো লাগছে না, আমি বরং সবজিগুলো করে নিচ্ছি। মাথা খারাপ নাকি তোমার? আমি মাছ রান্না করব, তারপর বাড়ির লোক আমাকে 10টা কথা শোনাবে যে বড় বৌমা তুমি কেন রান্না করলে, তোমার হাতে রান্না ভালো নয়, ছোট বৌমা রান্না করলে ভালো হতো। না বাবা না, অত কথা শুনতে আমি রাজি নয়। তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে তুমি সেটাই করো, আমি আমার সবজিটালেই সন্তুষ্ট। প্লিজ দিদি, একটা দিন যদি তুমি রান্না করো তাহলে কি ক্ষতি হয়ে যাবে বলো? ক্ষতি কিছুই হবে না রজনী, কিন্তু তুমি তো বাবাকে জানো, খাবার সময় বাবা যদি বুঝতে পারেন যে রান্নাটা তুমি করনি আমি করেছি, তাহলে মুখের উপরে কথা শুনিয়ে দেবেন। আর আমার আবার এইসব কথাবার্তা একেবারে শুনতে ভালো লাগে না। এভাবেই রজনীর বড় জা মাছ রান্না করতে না করে দেয়। রজনী তার শাশুড়িকে গিয়ে বলে, মা, আমার মাছ রান্না করতে ভালো লাগে না। আপনি তো জানেন আমি মাছ খাই না, তাই মাছ রান্না করতেও আমার ভালো লাগে না। কিন্তু বৌমা, শ্বশুর বাড়িতে এসব কথা বললে হয় কি? দেখবে ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে। আগে তোমার যতটা কষ্ট হতো এখন তো ততটা কষ্ট হচ্ছে না। আর তোমার হাতের মাছ ছাড়া তোমার শ্বশুরমশাই খাবেই না। তাই শুধু নিজের কথা ভাবলে কি করে চলবে বলো? বাড়ির বউকে তো আগে সবার কথা ভাবতে হয়, তারপর নিজের কথা। মা, আমি তো এতদিন কিছুই বলিনি বলুন। হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছি। এতদিন তো তোমার কোনো সমস্যাই হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? একটা কথা শোনো, মাথা থেকে না ওসব বের করে দাও। আর আজকের পর থেকে তুমি আমাদের সঙ্গে টেবিলে বসে মাছ ভাত খাবে। দেখবে ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাচ্ছে। একটা সময় আসবে যখন মাছ ছাড়া তুমি ভাতই খেতে পারবে না। মাছের স্বাদ এতটাই ভালো। এভাবে রজনীর শাশুড়ি মাও তার কথা শুনে না। রজনী তার বাবা মাকে ফোন করে সমস্ত কথা জানায়। সব শুনে লতা দেবী ভীষণ রেগে যান এবং বলেন, মানেটা কি? আরে বাবা, ওরা কি তোকে কোনো যন্ত্র পেয়েছে নাকি? তুই মুখে বলে ওরা কথার গুরুত্ব দিচ্ছে না। দাঁড়া,
আমি আজকেই তোর শ্বশুর বাড়িতে যাব। আমিও দেখি ওরা কিভাবে নিজেদের জেদ বজায় রাখে। রজনী রান্নাঘরে আসে এবং মাছ রান্না করা শুরু করে। এমনিতেই তার শরীর ভেতর থেকে অনেক খারাপ ছিল। আজ মাছ ভাজতে ভাজতে মাছের গন্ধে তার মাথা ঘুরে যায় এবং সে পড়ে যায়। রান্নাঘরে রজনীকে এভাবে পড়ে যেতে দেখে পায়েল ছুটে গিয়ে সবাইকে ডেকে আনে। মিতা দেবী বলেন, আরে এটা কি হলো? বৌমার মাথা ঘুরে গেল কেন? দেবু, তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ফোন কর। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে রজনীকে ইনজেকশন দেন এবং চলে যান। এরই মধ্যে লতা দেবী এবং অধীর বাবু সেখানে আসেন। আপনারা কি রকম ধরনের মানুষ বলুন তো? আপনারা দেখতে পাচ্ছেন না আমার মেয়েটা কত অসুস্থ? জেনে শুনে আপনারা ওর সাথে কেন এরকম করছেন? আরে আরে দিদি, আপনি এভাবে বলছেন কেন? আমরা আপনার মেয়ের সাথে কি করেছি? হ্যাঁ, ও তো নিজে রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে। আমরা কি ওর উপরে কোনো অত্যাচার করেছি নাকি মারধর করেছি? আন্টি, আপনি আপনার মেয়েকে নিয়ে চিন্তিত আমরা জানি, কিন্তু আমাদের ফ্যামিলি ম্যাটারে আপনি এভাবে বলতে পারেন না। সত্যি সত্যি রজনী রান্না করতে গিয়ে মাথা ঘুরে পড়েছে, ওকে কেউ কিছুই বলেনি। তাই নাকি? আপনারা জানেন না আমার মেয়ে মাছ রান্না করতে বা মাছের কোনো জিনিস খেতে চায় না? আমরা শুরু থেকে নিরামিষ খাবার খেয়ে অভ্যস্ত। আমাদের বাড়িতে এসব খাবার না তোলাও হয় না। আরে বাবা, ও তো জীবনে মাছের গন্ধও নিতে পারতো না, আর আপনারা ওকে দিয়ে দিনের পর দিন মাছ রান্না করিয়েছেন। আর জামাই বাবা, তোমাকে আমার মেয়ে কিছু বলেনি এসব? আমার তো মনে হয় আপনাদের সবাইকেও বলেছে যে ওর কতটা কষ্ট হয়, কিন্তু আপনারা ওকে দিয়ে দিনের পর দিন এইসব করিয়েছেন। আজ তার পরিণামটা ভালো করে দেখুন। আন্টি, আই এম সরি। আসলে ও আমাকে বলেছিল, আমি ব্যাপারটা অত গুরুত্ব দিইনি। এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করে ফেলেছি। কিন্তু আমরাই বা কি করব বলুন? আমরা বুঝতে পারছি যে আপনার মেয়ের মাছের গন্ধে অসুবিধা হয়, তা বলে কি আমরা মাছ খাওয়া ছেড়ে দেব? আমি তো একবারও সে কথা বলিনি। আপনারা আপনাদের অভ্যেস বজায় রাখুন। শুধু এটুকু মাথায় রাখবেন যে মাছ রান্না হলে আমার মেয়ে যেন সেই মাছ রান্না না করে। আপনাদের বাড়িতে তো এত সদস্য, তার মধ্যে যে কেউ একজন করলেই হবে। আর হ্যাঁ, মাছটা ওর সামনে না বেশি নিয়ে আসবেন না, তাহলেই সমস্যার সমাধান হবে। লতা দেবীর কথায় সবাই সহমত হয়ে যায়। এরপর থেকে বাড়িতে মাছ আনা কমিয়ে দেওয়া হয়, আর মাছ আনলে অন্যান্যরা সেটা রান্না করে খেত। এর ফলে রজনীর কষ্ট অনেকটা কমে যায় এবং সবাই শান্তিতে বসবাস করে। শীতলকুচি গ্রামে শকুন্তলা দেবী এক ছেলে প্রকাশ এবং এক মেয়ে জুলিকে নিয়ে বসবাস করত। স্বামীর মৃত্যুর পর তিনি তার ছেলে মেয়েকে অতি কষ্ট করেই পড়াশোনা করিয়ে এসেছেন। এখন তার ছেলেমেয়েরা বেশ বড় হয়ে গিয়েছিল। 2 বছর আগে তিনি তার মেয়ে জুলির মহেশ নামের একটি ছেলের সঙ্গে বিয়ে দেন। অপরদিকে প্রকাশকে চাকরির উদ্দেশ্যে শহরে যেতে হয়। এখন শকুন্তলা দেবী একাই বাড়িতে থাকেন, কিন্তু আজ সকাল থেকেই শকুন্তলা দেবী বেশ খুশি ছিলেন, কারণ তার ছেলে প্রকাশ বহুদিন পর শহর থেকে বাড়ি আসছে। তাই তিনি তার ছেলের পছন্দ মতো সমস্ত খাবার তৈরি করেন। প্রকাশ ছোট থেকে আলু খুব পছন্দ করত, তাই তিনি প্রত্যেক রান্না আলু দিয়েই তৈরি করেন। যেমন আলুর কোরমা, আলুর কোপ্তা, আলু পোস্ত, আলু ভাজা, আলু ভর্তা, আলু কারি এবং আলুর দম, এরকম নানান রকম খাবার বানিয়েছিলেন। তিনি রান্নাঘরে রান্নাবান্না করছিলেন। হঠাৎই বাইরে কলিং বেলের আওয়াজ পায়। এরপর তিনি বলেন, আরে দাঁড়া রে বাবা, দাঁড়া, যাচ্ছি। এই বয়সে কি আর দৌড়াদৌড়ি করতে পারি? সমানে বেল বাজিয়েই যাচ্ছে। বুড়ি মাটাকে আর দম ফেলার সময় দিবি না নাকি? যাচ্ছি, দাঁড়া। এই বলে শকুন্তলা দেবী দৌড়াতে দৌড়াতে দরজা খোলে এবং দরজা খুলে দেখেন একটি সুন্দরী ফর্সা মেয়ে প্রকাশের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে শকুন্তলা দেবী বলেন, হ্যাঁ রে প্রকাশ, এই মেয়েটা কে? একে তো ঠিক চিনতে পারলাম না। তোর বান্ধবী নাকি? বেশ ভারী দেখতে, যেমন চোখগুলো টানা টানা, নাকটাও লম্বা, আর গায়ের রং তো পুরো দুধে আলতার মতো। মা, তোমার কি পছন্দ হয়েছে? এর নাম বিনা। শহরে আমরা একই সঙ্গে কাজ করতাম, এখন এই আমার স্ত্রী, মানে তোমার বৌমা। মা প্লিজ, তুমি রাগ করো না। আসলে তোমাকে না জানিয়ে আমরা বিয়েটা করে ফেলেছি। মানেটা কি? একে তো আমাকে না বলে বিয়ে করেছিস, তার উপর আমাকে বলছিস রাগ করো না? তুই আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? হ্যাঁ, এখন বড় হয়ে গিয়েছিস, আর মাকে কিসের প্রয়োজন, তাই না? মা, আপনি প্রকাশকে এভাবে বলবেন না। আসলে আমি ওকে বারণ করেছিলাম। আমি বলেছিলাম আমরা একেবারে মাকে গিয়ে সারপ্রাইজ দেব। আসলে জানেন তো, ছোটবেলায় আমার বাবা মাকে আমি হারিয়েছি, তাই বাবা মার ভালোবাসা কি আমি জানি না, আর পরিবার কি হয় সেটাও জানি না। আপনি আমাদের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন, তাই না? আরে মা, সেটা নয়। আসলে আমার একটা মাত্র ছেলে,
আমি অনেক ধুমধাম করে আমার ছেলের বিয়ে দেব বলে মনে ভেবে রেখেছিলাম। তোমরা যদি আমাকে আগে বলতে আমি কি না বলতাম? আমি তোমাকে মান সম্মানের সঙ্গে বাড়িতে বউ করে নিয়ে আসতাম। ওহ, থ্যাংক গড। মা, তুমি আমাদের উপর রাগ করোনি তো? আমি তো ভেবেছিলাম তুমি আমাদেরকে ঘরে ঢুকতেই দেবে না। সত্যি আমার ভালো মা। আয় বাবা, আয় ঘরে আয়। বৌমা, তুমিও এসো। যা, তোরা মুখ হাত ধুয়ে নে। আমি তো সব পছন্দের খাবার রান্না করে রেখেছি। আমি ততক্ষণ খাবারগুলো রেডি করছি। যাও বৌমা, যাও। এই, বৌমাকে নিয়ে যা। এই বলে শকুন্তলা দেবী খাবার বার করতে চলে যান। এদিকে প্রকাশ এবং বিনা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আসে। এরপর শকুন্তলা দেবী বলেন, এই নে প্রকাশ, তোর পছন্দ মতো সবকিছু বানিয়েছি। এই দেখ, আলু পোস্ত, আলু কোরমা, আলু কোপ্তা, আলু ভাজা, আলু ভর্তাও আছে। সব কিছু বানিয়েছি তোর জন্য। খেয়ে বলতো কেমন হয়েছে? ওহ মা, ইউ আর গ্রেট। জানো, আমি কতদিন হয়ে গেছে ঘরের তৈরি আলুর পরোটা খাইনি। শহরেতে মায়ের হাতে রান্না কোথায় পাবো বলো? সে আমি জানি রে বাবা, সেজন্যই তো সকাল থেকে উঠে তোর পছন্দ মতো এত কিছু রান্না করেছি। নে, এখন পেট ভরে খা। বৌমা, তুমিও শুরু করো। না মা, আমি এইসব খাবো না। প্রকাশ, তুমি তো ভালো করেই জানো আমি আলুর কিছুই খাই না। আই হেট পটেটো। আমি আলুকে অ্যাভয়েড করে চলি। সে কি, তুমি আলু খাও না? এমন আবার কেউ আছে নাকি যে আলু খায় না? তুমি জানো আলু খাওয়া শরীরের পক্ষে কত ভালো? আর তোমরা শহরে থাকো, এইসব খাবার কখনোই খাওনি। খেয়ে দেখো, একবার খেলে এর স্বাদ কখনোই ভুলবে না। না মা, আসলে আমি আলু খাই না, কারণ আমি ডায়েটে আছি। আপনি জানেন আলু খেলে শরীরে কত ফ্যাট জমে, আর আমি আমার এই সুন্দর শরীরে জেনে শুনে ফ্যাট আনতে চাই না। এই আজকালকার যুগে ছেলেমেয়েরা হয়েছে কি যে ডায়েট করে ধরেছে কে জানে বাবা। নাকি সব ওরা মোটাই হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া না করে করে সব রোগা পিতপিতে হয়ে যাচ্ছে। আর যেখানে সেখানে দেখো মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আমাদের সময় ছিল সবাই একেবারে হামদম করে সবকিছুই খেত, তাই শরীরে কোনো রকম রোগও ছিল না। না, আমি এরকমই ঠিক আছি। আপনারা খান না, আমি আমার জন্য কিছু স্যালাড বানিয়ে নিচ্ছি। এই বলে বিনা রান্নাঘরে চলে যায় এবং নিজের জন্য স্যালাড বানিয়ে সেগুলোকে খেতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে শকুন্তলা দেবীর ছেলের বিয়ের খবর গ্রামের সকলের মধ্যেই ছড়িয়ে পড়ে। এমনই একদিন শকুন্তলা দেবী বিনাকে বলে, জানো বৌমা, পাড়ার সকলে তোমাদের বিয়ের খবরটা প্রায় জেনে গিয়েছে। আর কয়েকজন কাকিমারা তো বলছিলেন তোমাকে তারা দেখতে আসবে, আর তোমার হাতে রান্নাও খেতে চাইছে। কাল ওনারা আসবেন, তোমাকে রান্না করতে হবে কিন্তু। হ্যাঁ মা, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সবকিছু রান্না করে নেব। তা বেশ ভালো, আমি তোমাকে একটা লিস্ট দিচ্ছি। ওই লিস্টে লেখা রয়েছে তোমাকে কি কি রান্না করতে হবে। এই বলে শকুন্তলা দেবী একটা লিস্ট বিনার হাতে ধরিয়ে দেয়। তখন বিনা বলে, ঠিক আছে মা, আমি লিস্ট মধ্যে সবকিছু রান্না করে ফেলবো, আপনি নিশ্চিন্তে থাকুন। এরপর বিনা শকুন্তলা দেবীর হাত থেকে রান্নার লিস্ট নিয়ে নেয় এবং লিস্ট দেখে তার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যায়, কারণ সেখানের অধিকাংশ খাবারই আলুর তৈরি ছিল। আর বিনা আলুকে পছন্দ করতো না বলে আলুর কোনো কিছু রান্নাই সে করতে পারতো না। এরপর সে মনে মনে বলে, আমি তো মাকে বলে দিলাম আমি রান্না করে নেব, কিন্তু আমি আলু পছন্দ করি না বলে আলুর কিছুই রান্না করতে জানি না। এখন এগুলো কিভাবে রান্না করব? এদিকে হাতের সময়ও কম আছে। আমি বরং এক কাজ করি, আমি যে রান্নাগুলো জানি সেগুলোই তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। এই বলে বিনা তার পছন্দ মতো সমস্ত ডিশ বানিয়ে ফেলে। এরপর কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীরা এসে হাজির হয় এবং তারা শকুন্তলা দেবীকে ডাকাডাকি করে আর বলেন, ও শকুন্তলা দি, আমরা এসে গিয়েছি গো তোমার বৌমাকে দেখতে, আর সাথে তোমার বৌমার হাতের রান্নাও খেতে চলে এসেছি। তোমরা বসো, আমি আমার বৌমাকে এক্ষুনি খাবার নিয়ে আসতে বলছি। এরপর কিছুক্ষণের মধ্যেই বিনা তার তৈরি খাবার এনে টেবিলে রাখে এবং খাবার দেখে সকলেই হতবাক হয়ে যায় এবং নিজেদের মধ্যে নানান রকম কথাবার্তা বলতে থাকে। তখন বিনা বলে, কাকিমা, আপনারা খেয়ে দেখুন না, তারপর বলবেন আমি কিরকম রান্না করেছি। এই বলে প্রতিবেশীরা সকলেই খেতে বসে এবং তাদের বিনার হাতের খাবার খুবই ভালো লাগে। আর তারা যাওয়ার সময় শকুন্তলা দেবীর কাছে তার বৌমার নামে অনেক প্রশংসাই করতে থাকে। এরপর তারা যে যার বাড়ি চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে বিনার আলু পছন্দ না হওয়ায় সে বাড়িতে আলু রান্না প্রায় বন্ধই করে দিয়েছিল। এমনই একদিন শকুন্তলা দেবীর মেয়ে জুলি তার শ্বশুর বাড়ি থেকে এসে বলে, মা, এ কি, তোমার মুখ চোখ এরকম হয়ে গিয়েছে কেন? তুমি ভালো করে খাওয়া দাওয়া করোনি নাকি? কি আর করব বল, বাড়িতে আলু না খাওয়া বউ থাকলে যা হয়।
তোর বৌদি তো বাড়িতে আলু রান্না একেবারে বন্ধই করে দিয়েছে। তুই বল, আলু নাকি কেউ বাঁচতে পারে? সে কি বলছো মা? বৌদি আলু খায় না? দাঁড়াও, আমি এসে গিয়েছি। এখন বৌদিকে আলুর নেশে ধরিয়েই তবে এখান থেকে যাব। জুলিকে দেখে বিনা খুবই খুশি হয়ে যায়। এরপর তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়। এমনই একদিন জুলি বলে, বৌদি, আমি ভাবছিলাম আজকে রান্না আমি করব। আমার বৌদিকে তো আমার হাতে রান্না টেস্ট করাতে হবে, তাই না? এ তো খুব ভালো কথা জুলি। শোনো না, তুমি শুধু আমার জন্য আলুর কিছু বানাবে না। আই হেট পটেটো। সে তুমি চিন্তা করো না বৌদি, আমি একটা স্পেশাল ডিশ তোমাকে রান্না করে খাওয়াবো। তুমি কখনো তার টেস্ট ভুলতেই পারবে না। এরপর জুলি রান্নাঘরে রান্না করতে থাকে এবং সে বিনার অজান্তে আলু দিয়ে টিক্কা রান্না করে, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং দেখে বোঝাই যাচ্ছিল না যে সেটা আলুর টিক্কা ছিল। এরপর জুলি সকলকে ডাকে, দাদা, বৌদি, মা, তোমরা সব কোথায় গেলে? খাবার রেডি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসো। গরম গরম না খেলে আবার খাবারের স্বাদ পাওয়া যাবে না। এরপর সকলেই জুলির ডাক শুনে ডাইনিং টেবিলে এসে উপস্থিত হয় এবং জুলি বিনাকে না জানিয়ে আলু দিয়েই আলুর টিক্কা বানিয়েছিল, যেটা দেখে বিনার জিভে জল চলে আসে এবং সে বলে, জুলি, এটা তুমি কি বানিয়েছো? দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক টেস্টি হয়েছে। তা এটা কি দিয়ে বানিয়েছো গো? এর নাম কি? আরে বৌদি, তুমি খেয়েই দেখো না, তারপর আমাকে বলবে কেমন হয়েছে। আমি এখন বলবো না এটা কি, আগে তুমি খাও, তারপর আমি বলবো। এটা একটা স্পেশাল ডিশ। জুলি এভাবে বললে বিনা আলুর টিক্কা খেতে শুরু করে এবং একটা একটা করে বিনা প্রায় 4-5টা আলুর টিক্কা খেয়ে ফেলে। তারপর সে জুলিকে বলে, এবার তো বলো জুলি, এর নাম কি? এটা তুমি কিভাবে বানিয়েছো? খেতে তো দারুণ হয়েছে। আমি একাই 4-5টা খেয়ে নিয়েছি। বৌদি, এটা আলুর টিক্কা। তুমি আলু খেতে পছন্দ করো না, কিন্তু দেখো তুমি অজান্তে কতগুলো আলুর টিক্কা খেয়ে ফেলেছো। সত্যি জুলি, তুমি আলু দিয়ে টিক্কা বানিয়েছো, কত টেস্টি হয়েছে। আলুর খাবার এত টেস্টি হয় আমি আগে জানতাম না। আমিই ভুলছিলাম, আমি আলু খেতাম না। মানুষের সবকিছুই খাওয়া উচিত। তুমি দেখবে জুলি, এবার থেকে আমি আলুর সমস্ত কিছুই খাবো। এরপর থেকে বিনা আলুর সমস্ত কিছুই খাবার খেত এবং বাড়িতে আলুর নানান রকম খাবার বানাতো। এভাবেই তাদের বাড়িতে আলু নিয়ে সমস্যা চিরকালের জন্য দূর হয়ে যায়। এরপর তারা সকলেই সুখে শান্তিতে বসবাস করতে থাকে।